সাম্প্রতিক সময়ে অনেক পরিমাণ ভিসা রিফিউজাল বেড়ে গেছে। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট দে কাম টু মি অ্যাট এ স্টেজ যখন ওদের আসলে দে লস্ট আ লট অফ থিংস। ও মাই গডনেস। এরপরে যখন ওর স্টুডেন্ট ভিসাটা রিফিউজ হয়, ও কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে। এন্ড ওর ফ্যামিলিও, কারণ একটা ছেলে অনেক স্বপ্ন নিয়ে এখানে আসে, এখানে সেটেল হবে, সে একটা ভালো আর্নিং করবে, যেখানে স্টুডেন্টই জানে না কেন পড়তে চায়। অনেকেই বলতেছে অস্ট্রেলিয়াতে যদি কেউ আসে স্টাডি তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর তাহলে নাকি পিআর। এটা আসলে কত বাস্তবসম্মত আপনার কাছে? Obviously, back in time, at present time, it is getting hard. And it will only get hard. আপনি নিজেই চিন্তা করেন, আপনি কি ফ্রি কাজ করবেন কোথাও? না, আমরা সাউথ এশিয়ান যারা আছি, আমরা তো সবসময় ফ্রি জিনিস আমাদের অনেক বেশি ভালো লাগে, আমরা অ্যাট্রাক্টেড হই। অ্যান্ড মেজরিটির সময় আমরা বলতে পারেন যে লং রানে আমরা ধরা খেয়ে যাই। আসসালামু আলাইকুম, আমি সারোয়ার শুভ। আজকে আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা রিফিউজাল অ্যান্ড মাইগ্রেশন রিয়েলিটি নিয়ে। আর আপনারা আমাকে হয়তো অনেক দিন ধরে ফলো করতেছেন, আমাকে দেখতেছেন। আমি আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হেল্প করার চেষ্টা করতেছি বিগত 3 থেকে 4 বছর যাবত। বাট আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে পাস করতাম বা দেওয়ার চেষ্টা করতাম, সেগুলো মূলত আমি অনলাইন থেকে পেতাম বা আমি জোগাড় করার চেষ্টা করতাম। বাট আসলে আই ওয়াজ নট দ্য রাইট পারসন টু সে অর এক্সপ্লেন অ্যাবাউট দিস থিংস অ্যান্ড মাইগ্রেশন অ্যাডভাইস বলতে পারেন। এই জন্য আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করাবো বা পরিচিতি করে দিব হচ্ছে অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন লয়ার, যিনি কিনা 8 বছর যাবত এখানে এই কেসগুলো স্টাডি করতেছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হেল্প করতেছে এবং মাইগ্রেশন অ্যাডভাইস দিয়ে আসতেছে। তিনি আর কেউই নন, আমাদের সিআইএ লয়ার্সের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার প্রিন্সিপাল সলিসিটর লয়ার ইশরাক আহমেদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়েলকাম শুভ, হাউ আর ইউ? I'm fine. How are you? আলহামদুলিল্লাহ। Good. আমি চাচ্ছি যে আপনারা যাতে এই ইনফরমেশনগুলো আরো লেজিট বা এরকম কোনো প্রফেশনাল মানুষের কাছ থেকে পান, যেটা আপনাদের বিশ্বাস করতে সহজ হবে এবং আপনারা এটাকে ফিউচারে ইউজ করতে পারেন। সেই জন্যই মূলত আজকে আমাদের ইশরাক ভাইয়ের সাথে এখানে বসা। সো আমি ওনাকে কিছু প্রশ্ন করব যেটা আমাকে স্টুডেন্টরা করে, অ্যান্ড তার কাছ থেকে আমি সলিড কিছু উত্তর জানার চেষ্টা করব যেটা স্টুডেন্টদের ফিউচার মাইগ্রেশনে হেল্প করবে। ভাই, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, অনেক স্টুডেন্ট এখন 2026 সালে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছে। আপনার অভিজ্ঞতা অনুযায়ী 2026 সালে যারা অস্ট্রেলিয়া আসতে চায় তাদের জন্য সবচেয়ে স্মার্ট গেম প্ল্যানটা কি হওয়া উচিত আপনার মতে? স্টুডেন্ট ভিসাতে? হ্যাঁ, স্টুডেন্ট ভিসা ক্ষেত্রে দেখুন, আসলে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন যতটা সিম্পল, আবার কিছু জিনিস অ্যাকচুয়ালি কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, লেজিসলেশন ফলো করতে হয়, রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো সাবমিট করা দরকার হয়। রাইট। তো রিগার্ডলেস অফ দ্য কান্ট্রি অফ অরিজিন, বাংলাদেশ হোক, সাউথ এশিয়ান হোক, সাউথ আমেরিকান হোক, রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো অলওয়েজ যাতে হ্যান্ডি থাকে, অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট যাতে করা হয়। স্ট্র্যাটেজি এটাই, প্রপারলি প্রুফ করা ইউনিভার্সিটিকে বা অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সকে কেন তারা পড়তে আসতে চায়, ক্লিয়ারলি বুঝাতে হবে। ক্যারিয়ার প্ল্যান, বিকজ এক্স্যাক্টলি কেন আসবে, কেন যাবে, ক্যারিয়ারে কিভাবে হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম ভিসা রেশিও যাতে ভালো থাকে, আমাদের প্রপোর্শনটা যাতে বেড়ে যায়। ওয়েন উই অ্যাপ্লাই ফর এ ভিসা, মেক শিওর করা ফাইন্যান্স, সাপোর্টিং এভিডেন্স, স্পন্সর ডকুমেন্টস, ফ্যামিলি টাইস, দেশে ফেরত যাওয়ার রিজন গুলো কি থাকতে পারে। এই সবগুলো জিনিস যদি আসলে ওদেরকে বোঝানো যায়, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স কে, কেস অফিসারকে যদি বুঝে, ভিসা হওয়ার রেশিওটা বেড়ে যায়। সো স্ট্র্যাটেজি 1 হচ্ছে সাবজেক্টটা ওয়াইজলি চুজ করা। সাবজেক্ট চুজ হলে ইউনিভার্সিটি ওয়াইজলি চুজ করা। ইউনিভার্সিটি চুজ হলে অবভিয়াসলি কনফার্মেশন অফ এনরোলমেন্ট আসবে, তারপর ভিসা অ্যাপ্লিকেশন করবে, যাতে সব ডকুমেন্টস গুলো অ্যালাইন থাকে। এটা হচ্ছে আমার মনে হয় ইজি অ্যান্ড কুইক। অনেক স্টুডেন্ট আমি দেখছি যে ওরা লেভেল 3 তে বাংলাদেশ চলে যাওয়ার জন্য খুবই কনসার্ন যে আসলে আমি কি অ্যাপ্লাই করবো কি করবো না, আমার ভিসা হবে কি হবে না। অনেকে আছে প্রপার ডকুমেন্টেশন আছে ওদের কাছে, বাট মনে করতেছে যে আমি লেভেল 3 তে যাওয়ার যখন ভিসা হচ্ছে না। এখানে আপনার মতামতটা কি? না, লেভেল 3 ইম্প্যাক্ট করে, এবং এটার জন্য আসলে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি এদেরকেই দায়ী করি। আসলে ব্লেম বলবো না, যখন লেভেল 1 ছিল আমরা অনেকভাবে অ্যাপ্লাই করেছে ভিসা অ্যাপ্লিকেশন গুলোতে, ডকুমেন্টস দেয় নাই, ফাইন্যান্স চায় নাই। সো ব্যাপারটা আসলে এটা না, হয়তো লেভেল 1 হলে টাইম টু টাইম ইউ ডু নট নিড টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, বাট দ্যাট কিপিং দ্যাট অ্যাসাইড, ফর এ স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন রিগার্ডলেস অফ দ্য কান্ট্রি অফ লেভেল, ফাইন্যান্স কিন্তু একটা ইটস এ রিকোয়ারমেন্ট অফ দ্য ভিসা অ্যাপ্লিকেশন ইটসেলফ। 100%। সো অনেক সময় দেখা যায়, সো সামওয়ান হু ইজ ফ্রম জাপান, ওরা লেভেল 1 বা লেভেল 2 তে থাকে, এখন ওদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস না দিলেও অনেক সময় হয়, বাট তার মানে এটা না যে লাগবে না, লাগতেই পারে। That's a requirement. It's a requirement. Sometimes it is optional for the countries that are in level 1, আবার লেভেল 3 হলে ইটস ম্যান্ডেটরি। তো আমার কথা হচ্ছে আসলে অপশনাল হোক আর ম্যান্ডেটরি হোক, যেসব ডকুমেন্টস গুলা
দিলে ভালো হয়। Right. রিকমেন্ডেড অ্যান্ড রিকোয়ার্ড আর রিকমেন্ডেড হলেও আমরা ডকুমেন্টস গুলো যদি সাবমিট করি তাহলে এটা ভিসা আউটকামে হেল্প করে। We are in safe side. Exactly. 100%. So it's better Okay. to give more documents than less. Fair enough. Okay. It's a very good thinking, right? Okay, তাহলে আমি এখন প্রশ্ন 2-তে যাই, যেটা আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে অনেক পরিমাণ ভিসা রিফিউজাল বেড়ে গেছে। আপনার মতে এর পেছনে সবচেয়ে বড় কারণগুলো কি? Properly drafted statement of purpose না, ওকে, টেমপ্লেট প্রোভাইড করা হয়, প্রপারলি ক্রাফট করা থাকে না what I want to study, ওকে, what is my career plan, what I want to achieve. হুম, সো বিভিন্ন কারণে এটা প্রথম এবং প্রধান রিজন। আমরা যেখানে স্টুডেন্টই জানে না কেন পড়তে চায়, কেস অফিসারের জন্য বোঝা আরো টাফ হয়ে যায়। আচ্ছা, সো স্টেটমেন্ট অফ পারপাস আমরা অনেক ইজি, অবভিয়াসলি ইটস রাইটিং এ আসলে একটা সাবমিশন যে কেন পড়তে চাই, কেন দেশে যাবো, এই তো। বাট এটাকে প্রপারলি লেখাটা অনেক ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট বা এটাকে সুপারফিশিয়াল করে ফেলে যে আমি আসলে ওইরকম করতে চাই আমাদের দেশে। না, এটাই। সো এখানে হচ্ছে খুব বড় কিছু করতে হবে কথা না, খুব সিম্পলি যদি বোঝানো যায় যে কেন পড়তে চাই, ক্যারিয়ার প্ল্যানটা যদি বোঝানো যায়, ডাজন্ট হ্যাভ টু অলওয়েজ ওয়ার্ক ইন টপ টিয়ার ফার্মস, অথবা মানে আইটিতে হলে যে বড় বড় সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং এরকম না, বা সিভিলে হলে পদ্মা সেতু বানাতে হবে এরকম কথা নাই। আচ্ছা, এনি সেক্টরে কাজ করতে পারে, জাস্ট সিম্পলিফাই করে বোঝানো। আর এট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়াল এভিডেন্স গুলো সাবমিট করা, ফাইন্যান্সিয়াল এভিডেন্স এবং ফাইন্যান্সিয়াল সোর্সেস অফ ইনকাম অ্যালাইন থাকে না। আচ্ছা, এটাকে যাতে একটু যারা অ্যাপ্লাই করি, এজেন্ট হোক, স্টুডেন্টের গার্জিয়ান হোক, একটু যাতে মেক শিওর করে এভরি ডকুমেন্টস দ্যাট উই সাবমিট আর অ্যালাইন্ড, যেটা আমরা ক্লেম করবো এটা এভিডেন্ট হইতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর দিস ওয়ান। আচ্ছা, আমরা সাম্প্রতিক সময় দেখতেছি ভাইয়া যে অনেক স্টুডেন্ট ভিসা রিফিউজ হচ্ছে। আমি বলবো ওই নাম্বারটা হিউজ। এখন বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট এখানে আসছে বা ও 3 বছর পার করলো ব্যাচেলরে, এরপরে যখন ওর স্টুডেন্ট ভিসাটা রিফিউজ হয়, ও কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে, অ্যান্ড ওর ফ্যামিলিও এট দ্য সেম টাইম। কারণ একটা ছেলে অনেক স্বপ্ন নিয়ে এখানে আসে, এখানে সেটেল হবে, সে একটা ভালো আর্নিং করবে। সো এই সময়ে স্টুডেন্ট ভিসা রিফিউজ হওয়া মানে কি ওর অস্ট্রেলিয়ার জার্নি শেষ, বা ও কি ফিউচার আর কি করতে পারে? আপনার মতামত কি এখানে? আচ্ছা, এটা প্রথমত হচ্ছে অনশোর স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে এখন অলরেডি পড়ালেখা করেছে। জি, দেখেন, এটা আসলে এন্ড গেম না। আচ্ছা, একটা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন অথবা যে কোনো ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হতেই পারে। রাইট। যখন একটা অ্যাপ্লিকেশন আমরা সাবমিট করি অথবা যে কোনো কেউ সাবমিট করে, ইটস এ নিউ অ্যাপ্লিকেশন, ওকে, রাইট? সো একটা নিউ অ্যাপ্লিকেশনের অ্যাসেসমেন্ট নতুন ভাবে হয়। সো দ্যাট মিন্স স্টুডেন্ট 3 বছর থাকার পরে সে ধরে নিতে পারে না যে এটা গ্র্যান্টেড না, সেটা আসলে এক্সটেনশন আমরা বলি, বাট আমরা যখন আসলে অ্যাপ্লাই করি আচ্ছা, তখন এটা আমাদের অ্যাজ এন অনশোর অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করি। ওকে, সেটা এক্সটেনশন না, এটা ইটস এ নিউ ভিসা অ্যাপ্লিকেশন। ওকে, রাইট। সো যখনই বা রিগার্ডলেস এক্সটেনশন হোক অথবা নিউ ভিসা অ্যাপ্লিকেশন হোক, যখন আমরা সাবমিট করি কোনো কিছু এবং ডিসিশন পেন্ডিং থাকে আনটিল উই গেট অ্যান আউটকাম, রাইট? 100%, এই ডিসিশনটা আমাদের কারো হাতে নেই আদার দেন দ্য কেস অফিসার, রাইট। সো সেখানে কিছু রিস্ক, কিছু পসিবিলিটিস অফ গেটিং এ রিফিউজাল থাকেই। আচ্ছা, এখন থাকলেই যে এন্ড গেম বা আর কিছু করার নাই তা না। দে হ্যাভ অপশনস, দে হ্যাভ প্রথম অপশন থাকে যদি কেউ অনশোর থেকে অ্যাপ্লাই করে তাদের অ্যাপিল রাইটস থাকে। আচ্ছা, সো 28 ডেজ অ্যাপিল রাইটস থাকে। অ্যাপিলে আসলে প্রুফ করতে হয় যে কারণে ভিসাটা রিফিউজ করা হয়েছে, এটা ইটস নট। আচ্ছা, আমার মানে কেস স্টাডি অনুযায়ী আমি একটু ইন্টারাপ্ট করতেছি যে আমি 2টা অলরেডি মানে মেজর কেস দেখছি। একটা হচ্ছে কেস অফিসার বলছে ইউ আর নট এ জেনুইন স্টুডেন্ট। সেকেন্ড অপশন হচ্ছে ওর ফাইন্যান্সিয়ালি ও সুইটেবল নাই পড়ার জন্য। তো জেনুইন স্টুডেন্ট যদি একজন না হয়, তাহলে এখানে আপনার মতামত কি? মানে কে এটা কিভাবে প্রুভ করতে পারে সে আপিলে সে জেনুইন স্টুডেন্ট? লুক, অ্যাপিলে জেনুইন স্টুডেন্ট প্রুফ করাটা একটু ট্রিকি এই কারণে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক বছর ধরেই পড়ে, পড়ালেখা শেষ হয় নাই, অথবা দে হ্যাভ সুইচড বিটুইন কোর্সেস, রাইট? সো একটা অ্যাপিলে যখন আমরা অ্যাপ্লাই করি, টেকনিক্যালি ইট টেকস এ বিট অফ এ টাইম। ওই টাইমটাকে কাজে লাগানোটা হচ্ছে স্টুডেন্টের প্রধান এবং প্রথম টাস্ক। আচ্ছা, কারণ কি যখন ওই ধর ফর এক্সাম্পল ইফ ইট টেকস অ্যারাউন্ড 1 year, এই 1 বছরে কিন্তু 2টা থেকে 3টা সেমিস্টার শেষ করে ফেলা যায়, রাইট? এই 2টা-3টা সেমিস্টার শেষ হয় তখনই যখন সে টিউশন ফিস গুলা পে করে অন টাইম, সাবজেক্ট গুলা মানে কোর্স প্রোগ্রেশন ভালো থাকে, রাইট? সো অলরেডি 2টা জিনিস আমি প্রুভ করে ফেললাম, বিকজ আই স্টাডিড ফর 1 year in an ongoing basis, আর দ্বিতীয়ত হচ্ছে আই পেইড মাই টিউশন ফিস অন টাইম। 3 নম্বর হচ্ছে আই হ্যাভ অ্যাটেন্ডেড মাই ক্লাসেস অন টাইম। সো এই জিনিসগুলো কিন্তু অলরেডি ইট গোজ এগেইনস্ট দ্য জিটি, মানে ও যে কারণে রিফিউজ করছে, উই ক্যান রিবাট দ্যাট মাই ক্লায়েন্ট is a genuine client and he or she is a genuine student because he has completed a significant amount of studies
and paid significant amount towards his or her studies. So যেটা already proof করে that the person যে এখন appeal করলো সে genuine student. Number one. Okay. Number two হচ্ছে আরেকটা কোয়েশ্চেন কি ছিল? Financial capability. Financials. So financialটাও চলে আসলে যখন টিউশন ফিস পে করা হয়, financials কিন্তু প্রুফ অলমোস্ট হয়ে যায়। বাট আমি বলবো যদি কারো 1-1.5 বছর বাকি থাকে পড়ালেখার, স্টিল ওই 1 বছরের টিউশন ফিস বা যেই টিউশন ফিসটা পে করা হয় নাই ওই অ্যামাউন্টটা আর 1 বছরের লিভিং কস্ট যাতে সাপোর্টিং এভিডেন্স হিসেবে সাবমিট করে। ওকে ওকে। এন্ড একটা অ্যাপিল সাবমিশন অ্যাকচুয়ালি ইজিলিও করা যায়, আবার থরলিও করা যায়। সো থরলি করলে বা যারা লয়ার বা যারা মাইগ্রেশন এজেন্ট তাদের ওই ফাইলটা নিয়ে ইউ নিড টু ডু রিসার্চ 100%। যে আর্টিকেল দেওয়া, জার্নাল দেওয়া, ফর এক্সাম্পল একটা সাবজেক্ট বলুন, যে কোনো সাবজেক্টে যে রিফিউজ করছে আইটি, সো আইটিতে দেশে যায় কি করবে, আইটির বাংলাদেশের প্রসপেক্ট কি, বড় বড় টেলিকমিউনিকেশনস কোম্পানিগুলো, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার, বাংলাদেশের গ্রোথ ডেভেলপমেন্ট, অনেকগুলো সেক্টরে আইটি নিয়ে কাজ করা যায়, ওই রিলেটেড আর্টিকেল সাবমিট করা, রাইট? জব সেক্টরের ওয়েজ কততে স্টার্ট হয় একটা সার্ভে দেওয়া, একটা সাবমিশন লেখা ফর ইউর ক্লায়েন্ট অর স্টুডেন্ট যার ভিসা রিফিউজ হয়েছে, সে এখানে কেন পড়তে চায়, এখানে পড়লে কি লাভ হবে, দেশের প্রুফ দেওয়া। সো ইট রিকোয়ার্স এ হিউজ সাবমিশন, যেটার জন্য টাইম দিতে হয়। আচ্ছা আচ্ছা। এন্ড টাইম কস্ট ইউ মানি, উই ক্যান গো অন দ্যাট লেটার। সো অ্যাপিলে গেলেই যে সব শেষ তা না, বাট দে ডু হ্যাভ দ্য অপশন টু কাম ব্যাক, ভিসাটা উইন করা, অ্যাপিলে উইন করা, ভিসা ব্যাক পাওয়া, এন্ড দেন গো ফর ইউর টিআর এন্ড ফলোড বাই ইউর পিআর পাথওয়েজ। আচ্ছা, আর সরি ফর দ্যাট, আপনি কিরকম রেশিও দিবেন যে এটার আউটকাম পজিটিভ ও নেগেটিভ হওয়ার কোন পার্সেন্টেজ? এখন ইট মাইট সাউন্ড এ বিট অড, হ্যাঁ অড, বাট আমাদের অ্যাপিল কেসে ইফ উই ডু নট থিঙ্ক যে প্রসপেক্ট নাই, উই ডু নট টেক অন দ্যাট ম্যাটার। ওয়ান্স উই টেক অন দ্যাট ম্যাটার, ইট ইজ মোর লাইকলি দ্যাট উই উইল get a positive outcome. We can win them, and all we need is support from the student itself. English thaka, finance thaka, progression thaka, and then the submission that we're going to provide, it definitely will be influential or persuasive jetai boli for the member to make a decision on our submission. Like a persuasive nature with the submission, otherwise it gets pretty hard. Ebong ami actually I feel bad for the student because ora rely kore jay, ekhon dekha jay রিপ্রেজেন্টেটিভরা সাবমিশন দেয় হচ্ছে 2 পেজের 1 পেজের 1-2 পেজে আসলে বোঝানো সম্ভব না হোয়াট দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু অ্যাচিভ। রাইট রাইট। একটা ডিসিশন রেকর্ড, ডিড ইউ সি এ ডিসিশন রেকর্ড অফ এ ভিসা রিফিউজাল? আই সি। নরমালি 7-8 পেজ হয় না? 100%। যদি রিফিউজ করতে হলে 7-8 পেজ লিখতে হয়, কেসটা জিততে হলে আমার মনে হয় at least more than 10 3 times more লেখা উচিত। এটা আমার মনে হয়। রাইট রাইট রাইট। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ভাই, এটা খুবই ইউনিক ছিল, কারণ আমার অনেক ইনফরমেশন জানা ছিল না, আমি এখন নতুন কিছু শিখলাম। আচ্ছা ভাই, এখন রিফিউজাল নিয়ে তোমরা কথা বললাম, এখন আসি যে অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য একটা স্টুডেন্টের মূলত কি পাথওয়ে ইউজ করা উচিত। কারণ অনেকেই বলতেছে অস্ট্রেলিয়াতে যদি কেউ আসে, স্টাডি তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর তাহলে নাকি পিআর, এটা আসলে কতটুকু বাস্তবসম্মত আপনার কাছে, আর এখানে আপনার ওপিনিয়ন কি পুরোটা পাথওয়ের জন্য? No, PR definitely. That's one of the reason why people choose Australia. That's one of the main reason. আমরা পড়তে আসি, but এটাও একটা মাথা থাকে। 100%. এটা difficult হলেও it's possible. So there is a skilled occupation list. 100%. Australia is a developing country. We need actually অনেক লোক দরকার। Skilled worker দরকার, skilled people দরকার। So পড়ালেখা, work experience, PR, এটা ছাড়াও আসলে পড়ালেখাটা যখন শেষ হয়, যদি ক্যাপাসিটি শো করতে পারে, আমার মনে হয় স্টুডেন্টরা যদি একটু ডিটারমাইন্ড থাকে, ইট ইজ নট অ্যাজ হার্ড অ্যাজ ইট লুকস। যদি সব ঠিক, হ্যাঁ অবভিয়াসলি ব্যাক ইন টাইম থেকে অ্যাট প্রেজেন্ট টাইম ইট ইজ গেটিং হার্ড, এন্ড ইট উইল অনলি গেট হার্ড, এন্ড দ্যাট ইজ আই থিঙ্ক রিজনেবল। অবশ্যই মানুষ বাড়তেছে, ওরা পিআর বা মাইগ্রেশন জার্নিটাকে হার্ড করবে, and this is not hard only for Bangladeshis. It's hard to anyone who wants to come to Australia. Right. And that person can be a citizen of States, a British citizen, an European guy, or anyone. So সবার জন্যই জার্নিটা সেম। তা আমি বলবো না যে এটা খুবই খুবই ডিফিকাল্ট, আমার কাছে মনে হয় এটা ডিফিকাল্ট, বাট ওয়ে আউট আছে, অ্যাচিভেবল। Of course. 100%. Okay. Thank you for this one. আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন, যে একটা স্টুডেন্ট যদি পিআর পেতে চায়, তো তাহলে তার কিভাবে আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত, এন্ড কি কি স্টেপ সে ফলো করতে পারে বিফোর ফিনিশিং হিজ স্টাডি? Before finishing someone's studies, probably IELTS বা PTE টেস্টটা দিয়ে দেওয়া, কারণ it carries a huge point. 100%. 7 each individual পেলে
10 points পাচ্ছে, Right. 20 points পাচ্ছে if they're getting IELTS 8 equivalent, right? Right. It carries a huge point. পড়ালেখা আর এইজের পরে এইটাই সবচেয়ে বেশি পয়েন্ট ক্যারি করে। Right, And এটার কিন্তু আসলে I mean you have 2 to 3 years of এই যে এক্সপায়ারি ডেট থাকে। জি। So আমার মনে হয় এটা করা উচিত। আর সেকেন্ডলি জবের সেক্টরে এফোর্ট দেওয়া উচিত, রিলেভেন্ট জবে। And for that, if you need to do some internship, if you need to do some free work, বা মানে যেভাবে করে হোক নেটওয়ার্কিংটা করা, জব Right. সেক্টরে এন্টার করা। কারণ once you are experienced, trust me, Australia is one of the best countries to secure your career once Okay. you have experience. But of Okay. course, if you are working as an intern or যখন entry level কেউ যায় বা newbie হয়, recent graduate হয়, Right. it's hard in any country, not in Australia. ওকে Bangladesh হোক, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, কানাডা হোক, no one wants to hire a recent graduate because it is an investment for that company. Right, Train that person to make them knowledgeable. So English test and work experience is as important as none to others. So ওকে সো করতে পারে। স্টাডি শেষ করার আগে সে যদি এগুলো থেকে ফলো করে তাহলে তার পিয়ারের জন্য নেক্সট স্টেপ সে আগে গেল। absolutely. আচ্ছা ভাই, আমার একটা কিউরিওসিটি আছে যে ইমিগ্রেশন লয়ার এন্ড মারা এজেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, আর একটা স্টুডেন্ট মারা এজেন্ট থেকে কি বেনিফিট পেতে পারে বা একটা লয়ার থেকে কি বেনিফিট পেতে পারে, লাইক আমার একটু কিউরিওসিটি আর কি এই জন্য। না আসলে এটা ইন্টারেস্টিং, কারণ অনেকেই জিজ্ঞেস করে বা লয়ার এবং মারা এজেন্ট ইমিগ্রেশনের জন্য ইটস একজন লয়ার দে স্টাডি ল ওকে for so I did study law for almost 8-9 years. ও মাই So গুডনেস আমি ব্যাচেলর কোর্স ইংল্যান্ডে অস্ট্রেলিয়াতে পড়লাম, আমাদের ট্রেনিং ছিল, দেন উই হ্যাড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মাশাআল্লাহ। তারপর 18 months এর সুপারভিশন লাগে। সো লয়ার যখন একটা সাবমিশন লিখবে বা একটা কেস অ্যানালাইজ করবে বা এআরটি তে অ্যাপিয়ার করবে, অথবা ফলোড বাই এআরটি হচ্ছে ফেডারেল সার্কিট কোর্ট অফ অস্ট্রেলিয়া, রাইট? যখন অ্যাপিয়ার করে, সো দে নো হাউ টু অ্যানালাইজ, probably how to write a submission, how to put forward a case before a judge or a magistrate or a member of the tribunal. রাইট এখানে একটু ডিফারেন্স হতে পারে যেহেতু আমরা লম্বা সময় ধরে পড়ি। হ্যাঁ হ্যাঁ মাইগ্রেশন এজেন্ট দে আর অলসো ভেরি গুড। আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস এন্ড কানেকশনস যারা মাইগ্রেশন ইন্ডাস্ট্রিতে কাজ করছে ফর লং টাইম, রাইট? আচ্ছা। মোর দেন হোয়াট আই হ্যাভ ওয়ার্ক ফর। সো ওরা না শুধু মাইগ্রেশন নিয়েই কাজ করে। সো রাইট অফ অডিয়েন্স তাদের আপ টু ট্রাইব্যুনাল থাকে for a federal circuit court matter, or if it goes beyond ART তখন আসলে লয়ার হায়ার করতে হয়। আচ্ছা আচ্ছা সো ডিফারেন্সের মধ্যে বেশি এটাই বলবো হয়তো বা নলেজে বা ইন অ্যানালাইজিং এ কেস, অথবা হাউ টু ড্রাফট সাবমিশনস। কারণ মাইগ্রেশন হোক, ক্রিমিনাল ল হোক, কনভেন্সিং হোক বা কমার্শিয়াল ল হোক, এটা তো একটা ল। জি জি ইট ডিরাইভস ফ্রম লেজিসলেশন, ফ্রম স্ট্যাচুট, পার্লামেন্ট থেকে ইয়ে হয়ে আসে, পাস হয়ে আসে। সো ওটার জন্যই আমরা এক্সপার্ট। ওকে ওকে এই জিনিসটাই বলবো। সো এই সার্ভিসটা মাইগ্রেশন এজেন্ট দিতে পারতেছে না, যেটা লয়ার দিতে পারতেছে। এক্স্যাক্টলি, মানে ওনারা পারেন, বাট জিনিস হচ্ছে অফকোর্স একটা পোর্শন অফ একটা সাইটটা পারেন, Okay. বা আমাদের আরো অ্যাক্সেসটা বেশি থাকে, 100% রাইট অফ অডিয়েন্স বেশি থাকে, একটা লেজিসলেশন অ্যানালাইজ করার ক্যাপাসিটি বেশি থাকে, Okay. লেজিসলেশন বা স্ট্যাচুট ইন্টারপ্রেট করার ক্যাপাসিটি বেশি থাকে। এটা আসলে এটা আমাদের বেশি থাকার কারণটা হচ্ছে উই আর ট্রেন্ড টু ইন্টারপ্রেট দ্য ল। ওকে সো ভাই, আমার বাকেট লিস্টে আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেক সময় মানুষ ভুল লয়ার বা ভুল এজেন্ট বেছে নেয়। তো ভিসা বা আপিলের ক্ষেত্রে সঠিক লয়ার নির্বাচন করা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের লাইফে? অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা ম্যাটার করে লাইফ, নিজের ফিউচার প্ল্যান, ক্যারিয়ার সবকিছু ডিপেন্ড করে যে রিপ্রেজেন্ট করছে, রাইট? মাইগ্রেশন ইজ এ জার্নি 100%। এবং এটা লাইফ জার্নি, কারণ ওই মাইগ্রেশনের উপর ডিপেন্ড করে এই ফ্যামিলি, ক্যারিয়ার সবকিছু ডিপেন্ড করে। সো এখানে 100% a client or an applicant should choose their migration lawyer or agent or representative wisely. ট্র্যাক রেকর্ড দেখা, একটু খোঁজ খবর নেওয়া, আর আসলে ব্যাড রেপুটেশন করাটা খুবই ইজি, বাট নিজের একটু যাচাই করা। আসলে কেউ খারাপ বলুক বা ভালো বলুক, আরেকজন বললেও নিজের একটু যাচাই করে দেখা যে হু উইল বি মাই রিপ্রেজেন্টেটিভ, এবং তার সাথে কথা বলা। অনেক সময় কনসালটেশন নেওয়া, কনসালটেশন নিলে কি হয়, ফেস টু ফেস উই চার্জ ফর কনসালটেশন, বাট অনেক কিছু ক্লিয়ার হওয়া যায়। ওকে দে গেট টু নো মি, দে গেট টু নো মাই টিম, বা মানে যারা আমাদের সাথে কাজ করে বোঝা যায়। সো ফেস টু ফেস ইন্টারাকশন থাকলে এবং লাইভ কথা বললে জিনিসটা হয় অনেক ভরসা থাকে বা বুঝে হোয়াট উই আর আপ টু। তো এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট, মানে এটা একটা কমিউনিটিতে মিথ আছে, যেটা আমিও মনে করতাম, যে একটা লয়ার কাছ থেকে কনসালটেন্সি নিয়ে
বা লয়ারের সাথে কথা বলা এটা অনেক এক্সপেন্সিভ। এখন আপনার কাছে কি মনে হয় লয়ার যতটুকু টাকায় চার্জ করুক সেটা কি আসলে যুক্তিসম্মত কিনা বা এটা কি অর্থিত কিনা একটা স্টুডেন্টের হোল মাইগ্রেশন জার্নির জন্য রেদার দ্যান এক্সপ্লয়েড বাই সাম মাইগ্রেশন এজেন্ট অর সামওয়ান? না, এক্সপ্লয়েটেড না, আমাদের স্পেশালি লয়ারদের উই নিড টু ডিক্লেয়ার আমরা যাই উই আর চার্জিং যে ইনভয়েসটাই করি ইট হ্যাজ টু বি আইটেমাইজ, ইট নিডস টু বি ক্লিয়ারলি মেনশনড ইন আওয়ার সার্ভিস এগ্রিমেন্ট। এখন এক্সপেন্সিভ আমি বলবো না কম্পেয়ার টু মাইগ্রেশন এজেন্টস অর এনিওয়ান, আমি এক্সপেন্সিভ বলবো না, এটা ফর দ্য সার্ভিস ইউ পে। বেটার সার্ভিসের জন্য হ্যাঁ চিপ পসিবল না, কারণ ইফ ইউ আর গোয়িং ফর চিপ স্টাফ অথবা ফ্রি কনসালটেশনের জন্য যদি কেউ চায় জিনিসটা আসলে আপনি নিজেই চিন্তা করেন আপনি কি ফ্রি কাজ করবেন কোথাও? না। সো যদি কোথাও ফ্রি কাজ করেন দ্যাট মিনস ইউ হ্যাভ সেকেন্ডারি এজেন্ডা। তো সেকেন্ডারি এজেন্ডা না থাকলে ফর দ্য টাইম ইউ স্পেন্ড ফর দ্য ওয়ার্ক ইউ ডু, যাতে ইউ ফিল গুড, ইউ ফিল লাইক ওয়ার্কিং ফর ইউর ক্লায়েন্ট, এখানে পেমেন্ট ইনভলভ থাকবে। সেটা চিপ হবে না, সেটা এক্সপেন্সিভ হবে না, এটা রিজনেবল হতে হবে, সো দ্যাট উই বোথ দ্য পার্টিস লাইক দ্য রিপ্রেজেন্টেটিভ এন্ড দ্য ক্লায়েন্ট they are both in a win-win situation. কারণ কারোই তো লুজ করার দরকার নেই, এক্সপেন্সিভ হলেও যাওয়ার দরকার নেই, চিপ হলেও ইউ শুড থিঙ্ক টুয়াইস চিপ কেন, বা ফ্রি হলে কেন ফ্রি দিবে, রাইট? তো এটাই আমরা সাউথ এশিয়ান যারা আছি আমরা তো সবসময় ফ্রি জিনিস আমাদের অনেক বেশি ভালো লাগে, আমরা অ্যাট্রাক্টেড হই এন্ড মেজরিটির সময় আমরা বলতে পারেন যে লং রানে আমরা ধরা খেয়ে যাই। সো এই ক্ষেত্রে আমার মনে হয় মানে স্টুডেন্টদের একটু ভেবে চিন্তে আসলে কোনো ডিসকাশন বা কনসালটেন্সি বুক করা উচিত। না, আমার অ্যান্সারটা ওটাই হতো যে আসলে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট দে কাম টু মি অ্যাট এ স্টেজ যখন ওদের আসলে দে লস্ট আ লট অফ থিংস, অনেক রং অ্যাডভাইস, মিসগাইডেন্স সবকিছু মিলে এমন একটা পজিশনে থাকে, দ্যাটস আমি অনেক স্ট্রেসে থাকি। বাট এট দ্য সেম টাইম আমার কাছে উই হ্যাভ ক্লায়েন্টস যারা মাত্র আসছে। সো একটা কোয়েশ্চেন আমিই করি, একটা মানুষের কখন মাইগ্রেশন অ্যাডভাইস নেওয়া উচিত? আচ্ছা, as soon as they come to Australia, as soon as they think of migrating to Australia, so they need to have a clear pathway. কি পড়বো, আমার পাথওয়েটা কি হবে, আমার ভিসা গুলো কিভাবে হবে, এবং আমার মাইগ্রেশন জার্নিটা কোন ভিসা দিয়ে আমার অ্যাকচুয়ালি মাইগ্রেশনটা হবে, রাইট? সো ইট ক্যান বি অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসা, একটা স্টুডেন্ট ক্যান গেট দেয়ার পার্মানেন্ট রেসিডেন্সি ইভেন বিফোর দে ফিনিশ দেয়ার স্টাডিজ, কারণ তারা বাংলাদেশ থেকে পড়ে আসে। বাংলাদেশের কথা বললাম বিকজ আমরা বাংলায় কথা বলছি। সো মাইগ্রেশন অ্যাডভাইস নিয়ে নিজের প্রোফাইলটা সম্বন্ধে জানা ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইউ মে নট হ্যাভ টু স্টাডি ফর দ্য হোল ডিউরেশন অফ ইউর টাইম। হ্যাঁ, বাংলাদেশে পড়ালেখা দিয়ে বাংলাদেশের এক্সপিরিয়েন্স দিয়ে স্কিল মাইগ্রেশন করা যায়, স্পন্সরশিপ পাথওয়ে নিয়ে এক্সপ্লোর করা যায়, ট্রেনিং ভিসা নিয়ে কাজ করা যায়, টেম্পোরারি অ্যাক্টিভিটি অথবা এন্টারটেইনমেন্ট ভিসাগুলো নিয়ে কাজ করা যদি তারা ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে। সো depending on the background, like the media personality, like a sports person, like a IT specialist, like an engineer, depending on that, we can easily assess the profile and we can give them an opinion, or advise them how to make it more convenient, how to make their migration journey more convenient, rather than juggling around, changing courses, changing COEs, IT te eshe onno subject e move kora, downgrade kora, visa refusal howa, at the end it cost you more money এই চেঞ্জ করে বা সাবজেক্ট শেষ না করে, তাই না? আচ্ছা, আপনার এই প্রশ্নের মধ্যে আমি আরেকটু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটু রেলিভেন্ট, যেহেতু আপনার এই কথার সাথে, যে আমি এমন অনেক স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে, আমার সাথে শেয়ার করছে যে আমি একটা লয়ারের সাথে কনসালটেন্সি বুক করছি, বা আপনি বলতে পারেন মারা এজেন্ট, সে বলতেছে আমি একটা অ্যামাউন্ট পে করছি, ধরেন $200 বা $300, এরপরে বলতেছে এই ইনফরমেশন তো আমি অনলাইনেই পাইতাম, আমি কেন ওনার কাছে যে এই কথাটা শুনলাম? সো আপনার এখানে আসলে আপনার মতামত কি? আসলে ইনফরমেশন এখন পাওয়া খুবই ইজি, অনলাইনেও পেতে হয় না, you just need to search it through or via a ChatGPT or AI platform, right, খুবই ইজি। বাট যদি কোনো রং অ্যাডভাইস অথবা যদি কোনো অ্যাডভাইস দেয়া হয় যেটা আসলে দেখা যাচ্ছে ইট গোজ এগেইনস্ট, মানে ওর নিজেকে ইনক্রিমিনেট করা হয়ে যায়, ইন দ্যাট কেস এটার লায়াবিলিটি কেউ নিচ্ছে না, রাইট? সো অনলাইন প্ল্যাটফর্মস, মিডিয়া অথবা ChatGPT অথবা AI, এগুলো it can guide you a little bit, but it do not have validation of that information, right? কারণ আমরা যখন কোনো কথা বলবো বা অ্যাডভাইস দিব, it has to be backed by the law, 100%. It has to be backed by the Migration Act, it has to be backed by the migration regulation, and you have seen a lot in 8 years. But then again it keeps on changing. Obviously with experience, probably for me to see a regulation it will take me a second,
But any information, any advice that we give, it has to be validated. It has to be backed by the law, regulations, and statute and whatnot. Okay. সেখানে যেটা অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়, we are just commenting. Right. যেমন আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা, ভাইয়া এটা কি হবে বা এটা কি, I do not comment on those because আমি না জেনে, প্রোফাইল না জেনে, I would never give advice. Okay. কারণ it is very important. Because you are a lawyer, that's why you know যে আপনি জানেন যে আমার এটা বলার রাইটস নাই এখন, আমি যদি পুরো কেসটা না জানি। বাট মার্কেটে এমন অনেকটাই দেখছি, আমি তো বলে দিই সবাইকে যে এটা এমন করো, that means I am in the wrong. Exactly. You need to know the matter, you need to know the profile from age to previous visa history, travel history, character ground, health issues, any criminal record in Australia, so many things. একটা মানুষের চলার পথেও তো একটা কিছু হয়। একদিন আমি হাই স্পিডে আমি টিকিট খাইতে পারি, একদিন আমার ডোমেস্টিক ভায়োলেন্স আমি শিকার হইতে পারি, আমার ভিসা রিফিউজ হইতে পারে, আমার প্রিভিয়াস রিফিউজাল থাকতে পারে, অনেক জিনিস জানতে হয়। এইজের ব্যাপার থাকে, পার্টনারের ব্যাপার থাকে, রাইট? সো উইদাউট নোয়িং এ কেস অর এ প্রোফাইল উই শুড নট কমেন্ট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর অল দ্য ইনফরমেশন ভাইয়া। আসলে আজকে আমি অনেক কিছু জানতে পারলাম যেগুলো সম্পর্কে আমি অ্যাওয়ার ছিলাম না। সো আপনার অডিয়েন্সের জন্য আসলে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, বলার হচ্ছে মাইগ্রেশন ইটস এ লং জার্নি। সো এই জার্নিতে এক্সপার্ট অপিনিয়ন নেওয়া বা অথরাইজ রিপ্রেজেন্টেটিভ যাতে চুজ করি ওয়াইজলি, এটা অনেক ইম্পর্টেন্ট। সো আমার অ্যাডভাইস একটাই, বিফোর ইউ চুজ ইয়োর রিপ্রেজেন্টেটিভ, ডু এ বিট অফ রিসার্চ, রেপ সম্বন্ধে জানা উচিত, আর অলওয়েজ এক্সপার্ট অপিনিয়ন নেওয়া উচিত এবং অথরাইজ কারো কাছ থেকে নেওয়া উচিত, এটাই। Thank you so much, Bhai, for all the information, and last one was the best. So, অডিয়েন্সের জন্য এটাই বলার আজকে এই হোল পডকাস্ট থেকে, যে আপনি যখন অস্ট্রেলিয়াতে আসেন, আপনি ডে টু ডে লাইফে বা মাইগ্রেশন জার্নিতে যখন কোথাও স্ট্রাগল করবেন, 100% সিক এ প্রফেশনাল লয়ার। কারণ আপনাকে একটা এজেন্ট যে হেল্পটা করতে না পারবে, একটা লয়ারের কাছে হয়তো বা তার থেকে বেশি ইনফরমেশন থাকতে পারে, বা সে সার্টিফাইড, সে অথরাইজ আপনাকে হেল্প করার জন্য। কারণ অস্ট্রেলিয়াতে এই টার্মস অ্যান্ড রেগুলেশন অনেক বেশি ম্যাটার করে। সো আশা করি আপনারা আজকের এই পডকাস্ট থেকে উপকৃত হয়েছেন। ইনশাল্লাহ নেক্সট কোনো পডকাস্টে আপনাদের সাথে আবার দেখা হবে। অ্যান্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন রিলেটেড বা অন্য কোনো টাইপের প্রশ্ন, আপনি কমেন্ট বক্সে করতে পারেন। আমরা ইনশাল্লাহ নেক্সট একটা এপিসোড তৈরি করব যেখানে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সাথে ইশরাক ভাই থাকবে। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।